স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি হামিম আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ 11 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ পরিস্থিতি তৈরি হয়। পরে মীমাংসার জন্য দুপক্ষের সাথে বৈঠকে বসে শাহবাগ থানা পুলিশের সদস্যরা। যদিও কোনো সমাধানে আসতে পারেনি দুপক্ষ। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির প্রতিবাদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির নিন্দা জানিয়ে সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেয়। পরে ডাকসু নেতা এবি জোবায়ের ও মোসাদ্দিক আলীর নেতৃত্বে শিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে জুবায়ের ও মোসাদ্দিক শাহবাগ থানার ভেতরে ঢুকে পড়েন। এরপর ছাত্রদল কর্মীরা থানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে ধরনের অশ্লীল ফটোগ্রাফ তৈরি করা হয়েছে, তারা 3 থেকে 4 জন মাত্র ইচ্ছাকৃতভাবে এখানে আসার ফলে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে 10 সদস্যের বিশেষ কমিটির সরকার দলীয় 5 জনের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুতই 5 জনের নাম দেবে বিরোধী দল। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলের এই সমঝোতাকে সাধুবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আলোচনা করতে চেয়েছেন। জ্বালানি সংকট মোকাবিলায় বুধবার সংসদ অধিবেশনে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের এমপিরা। সংকটকে কৃত্রিম দাবি করে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রীরা। ডাক দেন জাতীয় ঐক্যের। জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকবো। এটা আর্টিফিশিয়াল লাইন, এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। বিরোধী দলের আহ্বানে জনস্বার্থে যে কোনো সমস্যা নিয়ে আলোচনায় বসার ঘোষণার পরদিনই কমিটি গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষে জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে 5 সদস্যের নাম সংসদে তুলে ধরেন। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো। সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। তিনি জানান, তাদের পক্ষে দ্রুতই 5 জনের নাম প্রকাশ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। জাতীয় সংকটে সরকার ও বিরোধী দলের এই সমঝোতাকে সাধুবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি খাতে সেচ কার্যক্রম সচল রাখা এবং শহর গ্রামের বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য আনতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে 300 বিধিতে দেয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান। এ সময় তীব্র গরমে দেশ জুড়ে লোডশেডিংয়ে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশও করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে বৈষম্যহীন নীতি অনুসরণের লক্ষ্যে এবং সেচ কাজ নিরবচ্ছিন্ন করতে রাজধানীতে লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পাশাপাশি আশার কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, আগামী 7 দিনের মধ্যেই এই লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে হয়তো বা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে, এই বিষয়টি সহনীয় মাত্রায় আনবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তেলের দামের সাথে সমন্বয় করে বাড়ল বাসের ভাড়া। 11 পয়সা বেড়ে দূরপাল্লার বাস ভাড়া এখন প্রতি কিলোমিটারে 2 টাকা 23 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের লোকাল বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 53 পয়সা। বৃহস্পতিবার সচিবালয়ে নতুন ভাড়া ঘোষণা করে পরিবহন মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না। জ্বালানি তেলের দাম বাড়ার জেরে বাড়ল বাস ভাড়াও। বাস মালিকদের সঙ্গে আলোচনা শেষে নতুন ভাড়ার হার ঘোষণা করলেন সড়ক পরিবহন মন্ত্রী, যা কার্যকর বৃহস্পতিবার থেকেই। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে। এখন থেকে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে নতুন বাস ভাড়া 2 টাকা 53 পয়সা। মন্ত্রী জানান, বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি শেষে নির্ধারণ করা হয়েছে এই ভাড়া। যৌক্তিকতা আছে, আবার কিছু দাবি বাড়ানোর ক্ষেত্রে তাদের দাবিটা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষে এরকম। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। মন্ত্রী জানান, ভবিষ্যতে তেলের দাম কমলে বাস ভাড়াও কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে। তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। পরিবহন মন্ত্রী বলেন, এসি বাসের ভাড়াও পরবর্তীতে নির্ধারণ করে দেওয়া হবে। জানান, এখনই বাড়ছে না ট্রেন ও লঞ্চের ভাড়া। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ভোগান্তি। 1.5 থেকে 3 ঘন্টায় মিলছে তেল। রাজধানী বেশিরভাগ ফিলিং স্টেশনই খোলা থাকায় কমেছে ভিড়। জ্বালানি সংশ্লিষ্টদের আশা 2-3 দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে জ্বালানি পরিস্থিতি। তপ্ত রোদে দাঁড়িয়ে জ্বালানি তেলের জন্য অপেক্ষা। কেউ বা মোটরসাইকেল লাইনে রেখে ছায়ায় দাঁড়িয়েছেন, কেউ বা ছাতা হাতে। গত সপ্তাহেও জ্বালানি পেতে অপেক্ষা করতে হয়েছে 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত। তবে এখন ভোগান্তি কিছুটা কমেছে। মোটরসাইকেলে 1.5 থেকে 3 ঘন্টার মধ্যেই মিলছে জ্বালানি। এতে তুষ্ট না হলেও কিছুটা লাঘব হয়েছে ভোগান্তি। আজকে প্রায় 2 ঘন্টা লাগছে, একটু কম সময় লাগছে আর কি। তবে তারপরেও আমাদের একটু ভোগান্তি। আগে টাইম লাগতো বেশি আর কি, 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। আমি তো 1 মাসেও আসিনি, আজকে একেবারে চলার কোনো কায়দা নেই, এই জন্য আসছে। সব পাম্পে যদি সরবরাহ করা, তাহলে আমার মনে হয় এই ক্রাইসিসটা তো থাকবে না। শাহবাগের মেঘনা ফিলিং স্টেশনের গাড়ির লাইন ঠেকেছে কাটাবন পর্যন্ত। তবে 3 থেকে 6 ঘন্টার অপেক্ষায় তেল নিতে পারছেন ক্রেতারা। ডিপো থেকে জ্বালানি সরবরাহ বেড়েছে বলেও জানাচ্ছে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ। গাড়ির সিরিয়াল তো আর কমতেছে না। গাড়ির সিরিয়াল পিছনে দেখেন, অন্ততপক্ষে আরও আপনার 1000 গাড়ি আছে। সপ্তাহ 10 দিন আগে আপনার নিছিলাম, তখন 5টা বাজে দাঁড়াইছিলাম লাইনে। তো পাম্পে ঢুকতে ঢুকতে আপনার প্রায় 2টা 2:30 বাজছে। সেই অনুযায়ী একটু টাইমিংটা কমছে আর কি। ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে। এখন প্রত্যেকটা পাম্পের ভিতরে আপনার সবাই বাইকার এবং গাড়ির যারা আছে প্রাইভেট কারের সবাই বিভিন্ন পাম্প থেকে তেল নিচ্ছে। এই জন্য আমাদের এখানে প্রেশারটাও আগের তুলনায় একটু কম। ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষ বলছেন, ডিপো থেকে জ্বালানি সরবরাহ ঠিক থাকলে 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার এত বছর পরও দেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার হয়নি, যা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জ্বালানি নিরাপত্তার গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাত্র একটি রিফাইনারি থাকায় পরিশোধিত জ্বালানি আমদানি করতে হয়, যাতে খরচ বেড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ক্যাপস্টোন কোর্স 2026-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা উন্নয়ন সহ বেশ কিছু লক্ষ্য সামনে রেখে হয় ক্যাপস্টোন কোর্স 2026। বৃহস্পতিবার কোর্সের সমাপনী অনুষ্ঠানে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা দ্বিতীয় কোনো তেল শোধনাগার তৈরি করতে পারিনি। বেশিরভাগ জ্বালানি পরিশোধিত অবস্থায় আমদানি করায় খরচ অনেক বেড়ে যায়।
বর্তমান বিশ্বজুড়ে নতুন সমস্যা দেখা দিচ্ছে। জ্বালানি নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি। আমাদের একটি মাত্র রিফাইনারি আছে যা চাহিদার মাত্র 10 থেকে 15% মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, ফলে খরচ অনেক বেশি হয়। স্বাধীনতার 54 থেকে 55 বছর পার হলেও আমরা দ্বিতীয় কোনো রিফাইনারি করতে পারিনি, যা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা সমস্যার সমাধানে সকলকেই সম্পৃক্ত হতে হবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। বলেন, ইউক্রেন যুদ্ধ এবং হরমুজ প্রণালী সবই নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যা কৌশলগতভাবে মোকাবিলা করতে হবে। কোভিড-19 থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ বা বর্তমান হরমুজ প্রণালীর সংকট সবই নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। স্ট্র্যাটেজিক লিডার হিসেবে আপনাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পথ খুঁজে বের করতে হবে। কেপস্টোন কোর্স 2026-এ অংশগ্রহণ করেন সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ 45 জন ফেলো। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশের ছাড়পত্র ছাড়াই সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে বহুতল ভবন। মোংলার জয়মণিগোলে পশুর ও শ্যালা নদীর প্লাবন ভূমিতে নির্মাণ হচ্ছে ইকো রিসোর্ট। স্থানীয় গবেষকদের অভিযোগ, নদীর পাড়ে জেলে পল্লী উচ্ছেদ করে 5 বছর ধরে হচ্ছে এ স্থাপনা, অথচ সুন্দরবনের বাফার জোনে বাণিজ্যিক নির্মাণ পরিবেশ সংরক্ষণ আইন বিরোধী। সুন্দরবনের মংলার পশুর নদীর গা ঘেঁষে প্রবাহমান শ্যালা নদী। জয়মণিগোলের ঠোঁটা থেকে প্রবাহিত হয়ে এই নদী সুন্দরবনের দক্ষিণের দোবলার চর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। শ্যালার ওপারে চাঁদপাই অংশ সুন্দরবনের অভয়ারণ্য। কিন্তু গেল কয়েক বছর ধরে পাল্টে গেছে নদীর মোহনা চিত্র। 2020 সালের আগেও এই নদীর পাড়ে জেলেদের বসতি ছিল। 2021 থেকে এখানকার চিত্র বদলাতে থাকে। এখন আর এখানে জেলেপল্লী নেই। মাঝির খাল নামে একটি জলপ্রবাহ বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েক বছর আগে। 5 বছর ধরে এখানে নির্মাণ করা হয়েছে 3টি কনক্রিটের বহুতল ভবন। আমাদের এলাকার কোনো লোকজন তো আর এরা এখানে 2-1 জন কর্মচারী বা এদের তো আমার এলাকার কোনো লোক নেয়নি, তাদের এলাকার লোকজন নিয়ে তারা কাজ করায়। প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে এই ক্ষমতাধর এই সকল ব্যক্তিরা সল ছাতুরি করে তারা এই জমিগুলো করায়ত্ত করেছে। শ্যালা নদীর পাড়ে 2.6 একর জায়গা জুড়ে এই স্থাপনা। ভবন মালিক জানান, এই প্রকল্পে এখনো কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। আমাদের ইকোতে এই সাবজেক্টটার মধ্যে পরিবেশের আমরা একটা কিন্তু পাইনি, যে এটা যে বাধ্যতামূলক, যেটা আমাদের যে লাইসেন্সগুলো লাগে এটা আমরা করছি, কিন্তু ওইটা আমাদের প্রয়োজন, মানে আমাদের আসেনি। মালিক হচ্ছে কালীপদ বাবু, ওনাদের এই জমি, ওই জমিটার থেকে আর কি ওনাদের থেকে আমাদের নেওয়া। সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে এমন স্থাপনা পরিবেশ বিধ্বংসী বলে মনে করেন গবেষকেরা। প্রান্তিক মানুষকে উচ্ছেদ করে আপনি একটা ব্যবসায়িক একটা স্থাপনা করলেন, এটা অমানবিক। এইটা একেবারে সাদা চোখেই আমরা এটা বুঝতে পারি। তবে সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে এইভাবে এই সংবেদনশীল জায়গাগুলো প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সুন্দরবনের আশপাশের 10 কিলোমিটার পরিবেশগত সংকটপূর্ণ এলাকা, তাই এখানে পরিবেশ বিধ্বংসী কোনো কিছু করতে দেয়া হবে না বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। বনে সুন্দর, তাদের সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। বনের যে একটা অভয়ারণ্য বা একটা যে নিরাপত্তা বা যে একটা যে এনভায়রনমেন্ট, সেটা ঠিক রেখে আমাদের এই ট্যুরিজমটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। গবেষকেরা বলছেন, সুন্দরবন নিয়ে একটি পরিবেশগত সমীক্ষা করা জরুরি। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাবের কারণে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে সুন্দরবন। এখানে যেন পরিবেশ সংরক্ষণের আইন মানার কোনো দায়বদ্ধতা নেই, অথচ সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ করলে এখানকার স্থানীয় বনজীবী যারা রয়েছেন তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এমনটাই মনে করেন পরিবেশ গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জয়মণিগোল, মংলা, বাগেরহাট। আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ থেকে 9ম শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে। এর আওতায় ক্রিকেট, ফুটবল, দাবাসহ 7টি খেলা থাকবে। সেই সঙ্গে শিক্ষাকে আনন্দময় করতে 9ম শ্রেণী পর্যন্ত লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটি বই যোগ করা হচ্ছে। আগামী বছর 6ষ্ঠ শ্রেণীতে এটি চালু হবে। নির্বাচিত বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থা আনন্দময় করতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে বা দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স এবং ভলিবল খেলা থাকছে। তবে এই বিষয়ে কোনো পরীক্ষা হবে না, ধারাবাহিক মূল্যায়ন হবে। আনন্দময় শিক্ষাঙ্গন যেহেতু তৈরি করতে চাই, সেহেতু স্টোরি টেলিং বেসড লার্নিং থ্রু প্লে, এগুলোর ভিত্তিতে কারিকুলামে অনেক ধরনের বদল আনা দরকার। তো আমরা এখন যে পদ্ধতিতে আছি, আমরা এখন সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার জায়গাটাতে এখন আছি। এনসিটিবি বলছে সেই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস বই সংযুক্ত হচ্ছে। এরপর ধাপে ধাপে নবম শ্রেণী পর্যন্ত এই বিষয়ের বই সংযুক্ত করা হবে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার সাথে কারিগরির সংমিশ্রণের উদ্যোগও নেওয়া হচ্ছে। বিজিএস ইতিহাস এবং পরিণতির যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা কিন্তু অলরেডি রিভিউ করেছি আমরা আমাদের যে টেকনিক্যাল টিম দিয়ে যেটা আমাদের করার কথা সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষাক্রম অবশ্যই পরিমার্জন করতে হবে, শিক্ষকদেরও পরিমার্জিত শিক্ষাক্রমের জন্য প্রশিক্ষণ দিতে হবে। কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে একটু সময় নিয়ে, মানে শিক্ষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের যে অবকাঠামোগত ব্যবস্থাগুলো আছে সেটাকে কারিকুলামের সাথে মানানসই করে নিয়েই তারপর বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের কাজও শুরু করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও সিলেবাস প্রণয়ন কমিটিও পুনর্গঠন করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করেই কৃষি জমিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করছেন চাষিরা। প্রান্তিক কৃষকদের অসচেতনতা আর কোম্পানিগুলোর চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এই পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। একদিকে মাটির উর্বরতা কমছে, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ ও মানব স্বাস্থ্য। যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের কৃষক অনিক হোসেন 7 বিঘা জমিতে তার ধানের আবাদ। আগে ফসল ঘরে তুলতে জমিতে যে পরিমাণ সার ও কীটনাশক দিতে হতো, এখন তার দ্বিগুণ দিয়েও অনিক হোসেন পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফসল। এতে খরচ বাড়লেও বাজারে মিলছে না ন্যায্য মূল্য। ব্লক সুপারভাইজার বা যে কোনো লোকজন আমাকে এখানে আসে না বা পরামর্শ দেয় না, যে তারা যদি একটু পরামর্শ দিত তাহলে আমাকে খরচটা কম হতো। একই অবস্থা দেশের অন্যতম বৃহত্তম কৃষি প্রধান জেলা যশোরের অধিকাংশ কৃষকের। চটকদার বিজ্ঞাপন দিয়ে কৃষকদের আকৃষ্ট করলেও এ ব্যাপারে সচেতনতামূলক কোনো কর্মসূচি নেই কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর। রাসায়নিক সার ও কীটনাশকের গুণগত মান কমার কারণে অনেকবার সার প্রয়োগ করতে হচ্ছে। আর আমরাও সেই কাজে দিতাম, তারপরে 3 বার দিতাম, আর এখন 4 থেকে 5 বারও দিই, তারপরেও আমাকে আগের মতো ধান শক্তিশালী হয় না। কৃষি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কারণে কমছে মাটির উর্বরতা, হারিয়ে যাচ্ছে উপকারী পোকামাকড়ও, বলছেন কৃষি গবেষকরা। কীটনাশক কিন্তু আমাদের মানবদেহে, আমাদের খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশে আসবে। আমাদের মাছ, আমাদের পশু, গবাদি পশু, আমাদের পাখি, পরিবেশের যে বিভিন্ন অংশ আছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখছি যে অনেক বিলে খালে কিন্তু আগের যে সকল মাছ সেগুলো কিন্তু পাওয়াই যায় না। কীটনাশক আইনের ব্যত্যয় ঘটলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। এই রাসায়নিকের একটা নির্ধারিত মান এবং মাত্রা ঠিক রাখতে হবে। প্রতিনিয়ত মনিটরিং করতেছি যে এই ধরনের কোনো মানে অননুমোদিত, যেটা সরকারিভাবে মানে অনুমোদন নেই, এই ধরনের পাইলে আমরা মোবাইল কোড করতেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। কৃষিতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থার উদ্যোগ না নিলে আগামীতে কৃষি খাত, মানব স্বাস্থ্য ও পরিবেশে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা কৃষিবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না। একটিমাত্র ফেরি ও অপরিকল্পিত ঘাট এবং যাতায়াত ব্যবস্থার দুর্বলতার কারণে ভোগান্তি কমেনি। তবে দ্রুত এসব সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে নৌ মন্ত্রণালয়। হাতিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের শুরুতে চেয়ারম্যান ঘাট নলচিরা নৌ রুটে ফেরি সার্ভিস চালু হয়। এ ঘাট দিয়ে দিনে 2 বার যাত্রী, যানবাহন ও পণ্য পরিবহন করছে। তবে দ্বীপের কয়েক লাখ মানুষের জন্য মাত্র একটি ফেরি চালু থাকায় দীর্ঘ সময় পণ্যবাহী ট্রাক ও যাত্রীদের ঘাটে অপেক্ষা করতে হয়। ফেরিঘাটের প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না হাতিয়াবাসী। ফেরি রোড
ওটা গাড়ি যাতায়াত অনেকটা বিহল, যে গাড়ি আড়ে উল্টি জাগই আমরা গাড়ি চালাতে পারতেছি না। যখন জোয়ার বেশি হয় তখন এই ফেরিতে আরও কি ডিস্টার্ব বেশি দেখা যায়, ফলটন নষ্ট হয়ে যায়, ফলটন পানিতে ডুবে যায়। যানবাহন ও যাত্রীর চাপ সামাল দিতে না পারায় হাতিয়ায় আরও একটি নতুন ফেরি দেওয়ার পাশাপাশি দুর্ভোগ নিরসনে ফেরিঘাটের সংস্কার ও অবকাঠামো নির্মাণের দাবি স্থানীয়দের। ভিতরে যদি খালের দিকে যদি গাঁট করা না হয়, বর্ষায় এখানে কিন্তু গাঁটটা থাকবে না, আর গাঁট না থাকলে ফেরি বন্ধ হয়ে গেলে হাতিয়ার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। একটা ফেরি দিয়ে 2-3টা সার্ভিস দেওয়ার পরও আরও প্রচুর গাড়ি রয়ে যায়, এইখানে একটা ফেরি দিয়ে হয় না। তবে সম্প্রতি সরজমিনে ঘাট পরিদর্শন শেষে নতুন ফেরি ও অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আগামী কোরবানি ঈদের সময় যে ফেরিটি চালু আছে তার সাথে পরীক্ষামূলকভাবে আরেকটি ফেরি আমরা এখানে যুক্ত করব। যদি দুটি ফেরি চলাচলের মতো যানবাহন থাকে তাহলে দুটি চলবে, অথবা ঈদের সময় আমরা বাড়তি একটি ফেরি সবসময় এনশিওর করার চেষ্টা করব। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে নৌপথে সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত চান দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকলেও ভরাট আর দখলে বগুড়ায় অস্তিত্ব হারিয়েছে বহু খাল ও ছোট নদী। তবে সরকারি মানচিত্রে এখনও আছে রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জমিতে থাকা ওইসব খাল নদীর চিত্র। কর্মকর্তাদের দাবি ইতোমধ্যেই খাল আর ছোট নদী খননে কাজ শুরু হয়েছে। সরকার খাল খননে গুরুত্ব দিলে বগুড়ায় নতুনভাবে তালিকাভুক্ত হয় ৭৭টি খাল ও ছোট নদীর নাম। জানা গেছে ১২ উপজেলায় ভরাট হয়ে যাওয়া খাল ও ছোট নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে অপসারণ করতে হবে প্রায় ১,৭৩,০০,০০০ ঘনমিটার বালি ও মাটি। পানি উন্নয়ন বোর্ডের তালিকা অনুযায়ী বগুড়ার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখা গেছে তালিকায় থাকলেও অনেক স্থানেই সেসব খাল বা ছোট নদীর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। দুটা খালের মধ্যে একটা খুব চিনো একটা আছে, কিন্তু গেলে পরিমাণে পানি টানি যায় না। খাল বলে বর্তমান কিছু নাই, আর যেসব দুপা জায়গাগুলো আছে এগুলো নদী কি খাল আমরা সঠিকভাবে জানি না। আর সবচেয়ে বড় কথা যে আছে কচুরি পানাতে ভরাট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি ৪৭৮ কিলোমিটার খাল খননে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। ১৫টা খাল আমরা এবছর খননের প্রক্রিয়াতে আনা হয়েছে, কিছু ইতিমধ্যে খনন কাজ সমাপ্ত হয়েছে এবং সেগুলোতে যে অবৈধ দখলদার ছিল সেগুলোকে উচ্ছেদ করা হয়েছে এবং খনন কাজ চলমান আছে। আর পাশাপাশি আরও ৭৭টা খাল আমরা ইতিমধ্যেই প্রক্রিয়াধীন, এগুলো সার্ভে করা হচ্ছে। বগুড়া শহরের সবচেয়ে বেশি দখল হয়েছে রেলওয়ে ও সড়ক ও জনপথ বিভাগের জায়গায় থাকা বড় বড় খাল। খনন শেষ হলে চাষাবাদে পানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতা দূর হবে বগুড়া শহর সহ বিভিন্ন এলাকার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।